পরদিন সন্ধ্যায় কেউই বাসায় ছিল না। হরিচরণ চাটুর্যের ছেলেরা ঘটা করে যাত্রা দিচ্ছে। কর্তা, গিন্নি, প্রসাদ, কিশোর সব সেখানে বিকেল থেকেই। কত রাতে যে ফিরবে তার ঠিক ঠিকানা নেই কিচ্ছু। কল্যাণী যায়নি। সকাল থেকে আজ তার মাথা ধরে রয়েছে। স্মেলিং সল্টের বোতল, মীরার কবিতার খাতা, ইন্টেলিজেন্ট, এক শেষে মেন্থল ও এক ফাইল কি যেন ট্যাবলেট নিয়ে তেতলার বারান্দায় ইজি চেয়ারে বসেছিল সে। দুপুরবেলা চশমাটা খুলে রাখতে মাথা ধরা যেন আরও বেশি বেড়ে গেছে। কল্যাণী সন্দিগ্ধ হয়ে ভাবছিল চশমা না বদলাতে হয় আবার। চোখটাকে পৃথিবীতে অকৃতার্থ করে তুলেছে নাকি। বইটা সে খুলে পৃষ্ঠা 25 আন্দাজ পড়া হয়েছে। সে কিছুই বোঝে না। এ বই তার ভালো লাগে না। বইটা সে বন্ধ করে রাখল। কি যে ভালো লাগে তার! এই পৃথিবীতে কোথায় যে তার প্রয়োজন! জীবনে নতুন রহস্য কখন যে উদ্ঘাটিত হবে কিছুই সে বুঝে উঠতে পারছিল না। ভিলুন্দির জঙ্গল আধার হয়ে উঠছে। সন্ধ্যার কাক নিজের ঘরে যাচ্ছে তার। না জানি কতখানি গৃহিণীপনা রয়েছে এর মধ্যে। নিস্তব্ধ পরিতৃপ্ত দাম্পত্য সম্পদ রয়েছে। কল্যাণী অবাক হয়ে ভাবছিল। জুতোর শব্দ শোনা গেল। হয়তো বাবা আসছেন। ইন্টেলিজেন্টটা আবার খুলল কল্যাণী। একটু স্মেলিং সল্ট শুঁকে নিল। হলের পূব ধারের বাঁ দিকের দরজাটা একটা ধাক্কা খেয়ে খুলে গেল। কল্যাণী চমকে উঠে বললে, কে? চন্দ্রমোহন বললে, আমি। মুহূর্তের মধ্যে বারান্দায় এসে দাঁড়ালো সে। কল্যাণী বললে, আপনি এখানে? ওরা সব কোথায়? কল্যাণী আড়ষ্ট হয়ে গিয়েছিল। কিছু বলতে পারলে না সে। চন্দ্রমোহন বললে, 3 তলায় তো ঘুরে এলাম, কাউকেই তো দেখছি না। কল্যাণী ধীরে ধীরে নিজেকে প্রকৃতস্থ করতে করতে বললে, কেউ নেই। কোথায় গেছে? যাত্রা শুনতে। যাত্রা কোথায়? হরিচরণ চাটুর্যের বাড়ি। আপনার বাবা মা সব সেখানে? হ্যাঁ। প্রসাদও? হ্যাঁ। কিশোর নেই? কল্যাণী একটু বিরক্ত হয়ে বললে, বললামই তো। চন্দ্রমোহন বললে, ওহ, তা বলেছেন বটে। আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করবেন। একটা সোফার ওপর বসল সে। এমন নির্বিবাদে কোনো রকম বালাই যেন নেই লোকটার। কল্যাণী রেগে কাঁই হয়ে এর এই অদ্ভুত অসভ্যতা দেখল। তারপর ভাবল উঠে যাই। কিন্তু তক্ষুনি তার মনে হলো, কেন উঠে যাবে সে? তার নিজের জায়গার থেকে একটা উটকো গোলা লোক এসে তাকে সরিয়ে দেবে? সে সরে যাবে? তা কিছুতেই হবে না। সে ইজি চেয়ারে চেপে বসে রইল। চন্দ্রমোহন বললে, আপনার সবকটি ভাইয়ের নামই খুব সুন্দর। বিজলি, প্রসাদ, কিশোর, বাহ। একটু পরে বললে, আপনার মার নামও। ওরকম নামের যে কত বাহাদুরি! কি চমৎকার নাম যে, আমি ভেবে শেষ করতে পারি না। কল্যাণী নিস্তব্ধ হয়েছিল। চন্দ্রমোহন বললে, চমৎকার নাম। অন্ধকার হয়ে আসছিল। বইয়ের দিকে শুধু তাকিয়ে থাকতে পারা যায়, একটা অক্ষরও বুঝতে পারা যায় না। বইটাকে একটা বিষের পুঁটুলি বলে মনে হলো কল্যাণীর। বাপ মা দাদাদের মর্মান্তিক নির্বুদ্ধিতার কথা ভেবে কান্না পেতে লাগলো। কোথায় তার পাশে বসে সকলে মিলে গল্প করবে, নাকি এ অদ্ভুত অঘটনের ভিতর তাকে ফেলে পালালো সব। চন্দ্রমোহন বললে, আপনার বাবার কাছ থেকে জেনে নিলাম আপনার নামটা। কল্যাণী ব্যথিত হয়ে নদীটার দিকে তাকালো। চন্দ্রমোহন বললে, এমন চমৎকার নাম, সবচেয়ে চমৎকার আপনার। বাহ, কি চমৎকার। চন্দ্রমোহন বললে, মনে মনে আউড়ে কত কৃতার্থ হয়ে যাচ্ছি আমি, কত কৃতার্থ হচ্ছি।
কিন্তু এ সার্থকতাকে আরও পূর্ণাঙ্গীন করে তুলতে পারা যায়। কল্যাণী বইটার দিকে আবার তাকালো। চন্দ্রমোহন বললে, যায় না? নিজেই নিজের প্রশ্নের জবাব দিয়ে বললে, তা যায়। ওসমান যাচ্ছিল। কল্যাণী বললে, ওসমান। হুজুর, একটা বাতি নিয়ে আয় তো। হুজুর বলে ওসমান চলে গেল। কল্যাণী চশমাটা খুলে আঁচল দিয়ে মুছতে লাগল। চন্দ্রমোহন বললে, ভারী চমৎকার চশমাটা তো আপনার। বাহ, কেমন সুন্দর! লরেন্সের বাড়ির। প্রতিপক্ষের থেকে কোনো জবাব না পেয়ে বললে, আমার এক বন্ধু, খুব বড় চোখের ডাক্তার, ডাক্তার হালদার, খুব শাসালো, বিস্তর পয়সা করেছে। কল্যাণী ধীরে ধীরে চশমা পড়ল। চন্দ্রমোহন বললে, এমন চমৎকার মানায় আপনাকে, যেন চশমার সৌন্দর্য তার চেয়ে কত বেশি চমৎকার যে। ওসমান বাতি আনল। কল্যাণী বললে, ওই টিপয়টা এখানে এনে তার উপর রাখ। রেখে দিয়ে ওসমান চলে গেল। চন্দ্রমোহন বললে, দেশে দেশে কত সুন্দর মুখ দেখেছি আমি, কিন্তু কাল থেকে যে অতুলনীয় রূপ রাশি আমি দেখলাম, পৃথিবীতে যে এরকম থাকতেও পারে, কোনোদিনও তা কল্পনাও আমি করতে পারিনি। কল্যাণী বললে, আমি তো আপনার কোনো কথারই জবাব দিচ্ছি না। মিছিমিছি আপনি এখানে বসে কেন হয়রান হচ্ছেন? ওরা আসুক, তারপর কথা বললে ঢের পরিতৃপ্তি পাবেন আপনি। চন্দ্রমোহন বললে, ভুল করলেন। কল্যাণী বাতির আলোর ভিতর বই খুলে ঘাড় ফিরিয়ে রইল। আমার কিসে পরিতৃপ্তি তা কি আমি জানি না? কল্যাণীর মুখে কোনো জবাব জোগাল না। মুখে যা আসে তা বড় অভদ্র, উগ্র, কেমন মর্মান্তিক। শিষ্টাচার বজায় রেখে কিছু কি সে বলতে পারে না? কল্যাণী ভাবতে লাগল। চন্দ্রমোহন বললে, পৃথিবীর সবচেয়ে পরিতৃপ্তি আমার এইখানে বসে বসে শুধু। চন্দ্রমোহন আরও বললে, আপনার সান্নিধ্যে বসে যা তৃপ্তি তা স্বর্গেও নেই। কল্যাণী বিক্ষুব্ধ হয়ে উঠে বললে, কিন্তু ঠিক তাতেই আমার সবচেয়ে বেশি অতৃপ্তি, বড্ড অস্বস্তি। আপনি আমার কথা বুঝেছেন? নিজের গলার ভয়াবহ রুক্ষতায় কল্যাণী নিরস্ত হয়ে গেল। আরও ঢের কঠিন সাংঘাতিক অনেক কথা বলবে ভেবেছিল সে, কিন্তু কণ্ঠ তার করাতের মতো একটানেই ঢের জটিলতা কেটে দিয়েছে। কৃতার্থ হয়ে বইটার দিকে তাকালো সে। চন্দ্রমোহন অম্লান বদনে বললে, আজ আপনার অতৃপ্তি, কিন্তু একদিন আপনিও তৃপ্তি পাবেন। কল্যাণী স্তম্ভিত হয়ে চন্দ্রমোহনের দিকে তাকালো। চন্দ্রমোহন বললে, বড় একটা ডাহা কথা বলে ফেলেছি কল্যাণী দেবী। একটু পরে আস্তে আস্তে বললে, কিন্তু একদিন তার মনে হবে না। একটা ব্যাধের জালের মতন কঠিন ছিদ্রহীন যেন এইসব কথা। কল্যাণীর হৃদয় ভীরু পাখির মতো নয় বটে, একটুও নয়, কিন্তু তবুও মনটা কেমন ছমছম করে উঠল তার। চন্দ্রমোহন বললে, ছোটদের বড্ড ভুল ধারণা। আপনার মতন যখন ছোট ছিলাম তখন আমিও বড্ড ভুল ভাবতাম, কিন্তু এখন আমার বয়স 42। সে একটু থামল, তারপর বললে, আপনারও যখন 42 হবে ঠিক আমার মতোই ভাববেন। চন্দ্রমোহন একটু কেশে বললে, এখন আপনি রূপ চান, চান না? হয়তো শুধু রূপই চান, পুরুষ মানুষের, মেয়ে লোকের। চন্দ্রমোহন একটু উপহাসের সুরে হেসে বললে, যে পুরুষের শুধু রূপ আছে সে যে কত অবজ্ঞেয়। জীবনের সব সাধ সাধনায় মণিকর্ণিকার মতো সুন্দর আগুন জ্বালিয়ে বেড়াবার মতো তার যে আর জুড়ি নেই, একদিন তা বুঝবেন। চন্দ্রমোহন বললে, টাকার দাম সবচেয়ে বেশি, এও একদিন বুঝতে হবে।
কল্যাণী কাঠের মতো শক্ত হয়ে গিয়েছিল। চন্দ্রমোহন উপলব্ধি করে বুঝে নিল। অত্যন্ত সহানুভূতির সুরে বললে, মানুষের বিচারের ভুল সুন্দর বই কি, মুহূর্তের ইন্দ্রধনুর মতনই চেকনাই। রূপ চাই, বিদ্যা চাই, কুশলতা চাই, গান চাই, বাজনা চাই, আর্ট চাই, কিন্তু তবুও একদিন বুঝবেন যে এসবের চেয়ে ঢের বড় হচ্ছে টাকা। আর সে একটু ভেবে বললে, স্বাস্থ্য আর চরিত্র। নিজের সুস্থতার কথা বলতে লাগলো চন্দ্রমোহন। এই ৪২ বছরের মধ্যে এক দিনের জন্যেও কোনো অসুখ করেনি তার। ভবানীপুরের কোনো শিখই পাঞ্জায় তার সঙ্গে লড়ে উঠতে পারে না। যে কোনো লম্বা চৌকো ক্যামেরন হাইল্যান্ডারকে কুস্তিতে সে হারিয়ে দিতে পারে। কলকাতায় সে রোজ ৫ সের ঘি, ৭-৮ সের এলাচ, ১৫-২০ সের কিশমিশ, পেস্তা, বাদাম, আখরোট, বেদানা সবই এইরকম আন্দাজ খায়। চন্দ্রমোহন তার ধর্মের কথা পারল। ভগবানে অটল বিশ্বাস না রাখলে অবশ্যই কোনো টাকারই কোনো মূল্য নেই। একমাত্র জিনিস যা টাকার চাইতেও বড় তা হচ্ছে প্রেম, স্বামী স্ত্রীর প্রেম। কিন্তু ভগবান স্বামী স্ত্রীর প্রেমের চাইতেও ঢের বড় জিনিস, এত বড় যে কল্পনা করতে পারা যায় না। সেই ভগবানে আত্মনিবেদন না করতে পারলে কিছুই হয় না। চন্দ্রমোহন বললে, কিন্তু ভগবানের এমনই নিয়ম যে তাঁর ভক্তকে তিনি নিজেই চিনে নেন, নিজেই তার উপর কৃপা করেন। বড় বিশেষ রকমের কৃপা। সমস্ত অমঙ্গল, অধর্মের পথ থেকে নিজেই তাকে তিনি রক্ষা করেন। চন্দ্রমোহন বললে, নিজের জীবনে ভগবানের সেই বিশেষ কৃপা আমি রোজই অনুভব করি, প্রতি মুহূর্তেই অনুভব করি। যে জিনিস আমি চেয়েছি তিনি সবসময় আমাকে দিয়েছেন, একবারও তো বঞ্চিত করেননি। টাকাও অনেক সময় মানুষকে প্রতারিত করে, কিন্তু ভগবানের ভালোবাসা মায়ের ভালোবাসার চেয়েও আন্তরিক, স্বামী স্ত্রীর প্রেমের চেয়েও কত যে আন্তরিক তা ভেবে কিনারা করতে পারা যায় না। আমার জীবনের সম্পদ টাকা নয়, ভগবানের কাছে এই আত্মনিবেদন শুদ্ধ হয়ে নির্মল হয়ে আমার জীবনকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছে। টাকার কথা আমি তুলতামই না। আপনার বাবা জিজ্ঞেস করেছিলেন, শুনেছেন হয়তো, 7 কোটি টাকার কারবার আমাদের। টাকার সম্বন্ধে এর চেয়ে বেশি কিছু আর বললে না চন্দ্রমোহন। বলবেই বা কি, সে অনেক কথা, বড় জটিলতার ব্যাপার। সে কিছুক্ষণের জন্য থামল। পঙ্কজবাবু এসে পড়েছিলেন। বললেন, চন্দ্রমোহন তুমি এখানে? কল্যাণীকেও দেখলেন তিনি। মেয়ে ভাবল, বাবা না জানি এ লোকটাকে কত দূর অভদ্র অপদার্থ বলে বুঝতে পেরে 2 কথা শুনিয়ে বের করে দেবেন। কিন্তু অবাক হয়ে কল্যাণী দেখল, বাবা তা কিছুই তো করলেন না। তার মুখ দিব্যি প্রসন্ন। এখানে এসে আরও উৎফুল্ল হয়ে উঠেছে যেন। কল্যাণীর মন সংক্ষুব্ধ হয়ে উঠতে লাগল। এমন নিরাশ নিঃসহায় মনে হতে লাগলো নিজেকে তার। পঙ্কজবাবু বললেন, চন্দ্রমোহন, যাত্রা শুনতে গেলে না যে? যাত্রা আমি শুনি না, ভালো লাগে না। না। কেন? নাচ গানে ক্রমে ক্রমে একটু আতিশয্য এসে পড়ে, মজলিসি ভাব আসে, নানা কথা বলা হয়, ফুর্তি তামাশার বাঁধ থাকে না। এই পুজো আচ্চার সময়ে যাত্রা ফাত্রায় তো ঢের কেলেঙ্কারি হয়, মদ থেকে শুরু করে। চন্দ্রমোহন থামল। পঙ্কজবাবু চুরুট জ্বালালেন, এক টান দিয়ে বললেন, তা যা বলেছ, ভাববার মতো কথা বটে। চন্দ্রমোহন বললে, আগেকার পালাগানের সে বিশুদ্ধতাও নেই, কেমন একটা আন্তরিকতা ছিল তখন। করুণা, মধুরতা, প্রেমের কি কোনো অবধি ছিল পঙ্কজবাবু? ছোটবেলার কথা মনে করে এখনো মন এমন ভিজে ওঠে। সেসব দিন আর নেই। বাইজি, খেপটাওয়ালি, মদ, হৈরই, রাগ, রক্ত, কি যে সব! সে করুণতা নেই, মধুরতা নেই, প্রেম নেই। পঙ্কজবাবু যেন ভক্তির কথা শুনছিলেন। কল্যাণীর মনে হলো
গয়াসুরের মুখে। পরদিন সকালে উঠে কল্যাণী দেখল তার টেবিলের বই খাতা লণ্ডভণ্ড হয়ে রয়েছে। কে যেন সমস্ত নেড়ে চেড়ে গেছে। মীরার কবিতার খাতার ভেতর যে ফার্ন ও গোলাপ ফুলগুলো ছিল সেসব টেবিলের ইতস্তত রয়েছে। কবিতার খাতাটাও খুঁজে বের করতে তার ঢের দেরি লাগলো। এক গাদা বই খাতার ভিতরে কোথায় যে সেটাকে কে গুঁজে রেখে দিয়েছে, ইন্টেলিজেন্ট বইটা পাওয়া যাচ্ছে না। কল্যাণীর চোখ কপালে উঠল। তন্ন তন্ন করে সমস্ত টেবিল খুঁজে দেখল সে। দেরাজগুলো দেখল। একে একে বইগুলো আস্তে আস্তে তুলে তুলে সমস্ত খুঁজে দেখল। আবার সমস্ত টেবিলের বই একটার পর একটা করে সাজিয়ে রাখল, কিন্তু মিনুর সেই বই কোথাও পাওয়া গেল না। শেলফ দেখল সে, ছোটদার টেবিল দেরাজ দেখে এলো, মেজদা ও বাবার ঘরেও ঘুরে এলো, কিন্তু কোথাও সেই বই নেই। বই কি হলো? কে নিল? বিরক্তিতে, অশান্তিতে, রাগে একেবারে গুম হয়ে উঠে কল্যাণী কিশোরের ঘরের দিকে গেল। নিশ্চয়ই এসব ছোটদার কাজ। বাবার কাছে বলে, মেজদার কাছে বলে দেখাবো আজ মজা বাচ্চাধনকে আমি। থিয়েটারের সব কথা বলে দেব। স্টিমারে যে হুইস্কি খেয়েছিল সব বলে দেব বাবাকে আমি। কিশোর নিজের টেবিলে বসে একটা নাটকের মতো কি যেন লিখছিল। কল্যাণী ঢুকে পড়ে বললে, ছোটদা। কিশোর গ্রাহ্য না করে লিখে যাচ্ছিল। কল্যাণী বললে, ছোটদা শুনছ? কি? আমার টেবিল তুমি ঘেঁটেছিলে? তোর টেবিল? হ্যাঁ। কিশোর বললে, তোর আবার টেবিল আছে নাকি? হাত দিয়েছিলে নাকি বলো ছোটদা? কিশোর নাটক লেখায় মন দিয়ে বললে, কি দরকার তোমার টেবিল নেড়ে ছেড়ে আমার? নাড়ুনি। কিশোরের কথা বলবার অবসর ছিল না। সে ঘাড় নেড়ে বললে, না, সে হাত দেয়নি। সত্যি বলছো ছোটদা? কিশোর কলের মতো ঘাড় নেড়ে বললে, হ্যাঁ সত্যি বলছি। কল্যাণী বিশ্বাস করতে পারল না। বললে, তবে আমার বই গেল কোথায়? কিশোরের এদিকে কান ছিল না। সে কোনো জবাব দিল না। কল্যাণী গলা চড়িয়ে বললে, আমার বই তাহলে কোথায় গেল ছোটদা? বইয়ের কি ডানা হলো নাকি? কি হয়েছে? আমার বই পাচ্ছি না। কি বই? দরকারি বই। নাম নেই? কি দরকারি বই? কল্যাণী ক্ষুব্ধ হয়ে বললে, কেন? ইন্টেলিজেন্ট। কিশোর ফ্যাঁ ফ্যাঁ করে হেসে উঠল। কল্যাণী বললে, নিয়েছো নাকি তুমি? ওইসব বইয়ের কিছু বুঝিস তুই? খুব বুঝি। ছাই বুঝিস? বুঝি আর না বুঝি, তাই বলে তুমি না বলে নিয়ে যাবে কেন? আমি না বলে নিয়ে গেছি। কিশোর চোটে লাল। কে নিল তাহলে? তা আমি কি জানি? নাওনি তুমি? ফের ট্যাটামি করবি তো বের করে দেবো এখান থেকে। কল্যাণী ঠোঁটে আঁচল গুঁজে বিক্ষুব্ধ হয়ে নিজের ঘরে চলে এলো। বইটা কোথায় গেল তাহলে? ছোটদা নেয়নি। ছোটদা নিলে ওরকম চটে উঠত না। শেষ পর্যন্ত বলে দিত, বইটা ফিরিয়ে দিত। চটে উঠত না। ছোটদা আর যাই করুক, কল্যাণীর সঙ্গে এরকম ধরনের ধ্যাসটামো কোনো দিনও সে করে না। কল্যাণী অনুপায় হয়ে বসে রইল। কোথায় গেল বই? কে নিল? বিছানাটা ঝেড়ে খুঁজল সে। বালিশের নিচে, তোষকের নিচে অনেকবার দেখল। তেতলায় গিয়ে দেখে এলো, কোথাও নেই। কল্যাণী মেজদার ঘরে একবার গেল। প্রসাদ ল জার্নাল পড়ছিল। কল্যাণী খুব ধীর শান্ত স্বরে বললে, মেজদা। প্রসাদ চুরুটে একটা টান দিয়ে বললে, কি? আমার একটা বই তুমি দেখেছ? তোমার বই? হ্যাঁ। কি বই? কল্যাণী একটু সংকুচিত হয়ে বললে, অবশ্যই সে বই আমার পড়া উচিত নয়। পড়া উচিত নয়? কি বই কল্যাণী? শুনলে রাগ করবে না তো? প্রসাদ ঈষৎ হেসে বললে, কেন, রাগ করবার কি আছে? কল্যাণীর ঘাড়ে সস্নেহে হাত রাখল প্রসাদ। বললে, কি বই রে কল্যাণী? বাবা হয়তো পড়তে অনুমতি দিতেন না। ইন্টেলিজেন্ট,
ও, সে আবার কার বই? শয়ের। শ? বার্নার্ড শ? ও, নাটক বুঝি? তা বেশ, শয়ের নাটক মন্দ না, তবে একটু গর্জন বেশি। তোমাদের মতন মেয়েদের পক্ষে না পড়াই ভালো। প্রসাদ মুখ বিকৃত করে বললে, লিটারেচার ফিটারেচারের ধার ধারি না আমিও কোনোদিন, বই দেখিও নি কোনোদিনও চোখে। তোমার কাছে ছিল বুঝি? কিনেছিলে? কে দিয়েছিল? মিনু? মিনুকে? কলেজের মেয়ে? ও, মেয়েরা বুঝি এসব খুব পড়ে, বোঝে কি? একটু শক্ত নয় কি? হার্ড নাট। কি বোঝে? তুই বুঝিস? আমরা বুঝি না বড্ড। সেই এক গ্রুপে ঘুরছে ঘুরছে ঘুরছে, মাকড়সার মতো। এরকম না? মাকড়সা মাকড়সা, ঊর্ণনাভ ঊর্ণনাভ, অনাদ্যন্ত পৃথিবীর ঊর্ণনাভ নয়, 20 শতকে ইংল্যান্ডের প্রথম ওই দশকের। লোকটা আজ মৃত। কে জানে, আজকালকার ছেলেমেয়েরা হয়তো আমাদের চেয়ে। প্রসাদ ল জার্নালে মন দিলে। কল্যাণী বললে, বইটা তুমি তাহলে দেখোনি? না, আমার টেবিলে ছিল, কাল রাতেও ঘুমোবার আগে দেখেছি, আজ ভোরে পাচ্ছি না। প্রসাদ বললে, কোথাও হয়তো অসাবধানে ফেলে রেখেছ, ভালো করে খুঁজে দেখো গিয়ে। যাও, আর বিরক্ত করো না। কল্যাণী চলে গেল। আস্তে আস্তে নিজের পড়ার ঘরের চেয়ারে এসে বসল সে। তার মনে হলো কাউকে সে আর অপরাধী স্থির করতে পারে না, কারুর বিরুদ্ধেই কোনো রকম নালিশ সে আর তৈরি করতে পারল না। সেরকম ভিত্তি সে কোনো দিকেই খুঁজে পেল না। দোষ তার নিজেরই। হয়তো এমন কোনো জায়গায় বইটা সে ফেলে রেখেছিল, সেখান থেকে বাইরের লোক এসে নিয়ে যেতে পারে। কোথায় সে ফেলেছিল? অনেকক্ষণ কঠিন চিন্তা করে মনে করতে চেষ্টা করল, কিন্তু মাথাটা তাকে একটু সাহায্য করল না যেন। কল্যাণীর মনে হলো সমস্ত চিত্তবৃত্তি যেন দিনের পর দিন তার ক্ষয় হয়ে যাচ্ছে, অবনত হয়ে পড়ছে। মেয়েরা যে বই বোঝে সে তা বুঝল না। পড়তে পড়তে হারিয়ে ফেলল। কোথায় হারিয়ে ফেলল তাও মনে করতে পারল না। নিজের প্রতি ধিক্কারে তার মন ভরে উঠল। কল্যাণীর মনে হলো, পৃথিবীতে কাকে সে তৃপ্ত করতে পারবে? তাকে নিয়ে কেউ তৃপ্ত হবে কি? কি হবে পৃথিবীতে তাকে দিয়ে? মিনুকে একখানা বই কিনে দিতে হবে। কিন্তু এই বইখানার পাশে পাশে মিনুর যথেষ্ট নোট ছিল। সে নোটগুলো কোথায় পাবে সে? সেগুলো খুব মূল্যবান মন্তব্য। মিনু অনেক রাত জেগে জেগে অনেক বিদ্যাবুদ্ধি খরচ করে করে লিখেছে। এজন্য অনেক বইও ঘাঁটতে হয়েছে মিনুর, অনেক ভাবতে হয়েছে। এসব কল্যাণী কি করে উদ্ধার করতে পারবে আবার? ভাবতে ভাবতে বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল কল্যাণী। বেলা 11টার সময়ে ঘুমের থেকে জেগে উঠে স্নান করতে গেল। আজকাল পঙ্কজবাবু চন্দ্রমোহনের খাতিরে দোতলায় একটা গোল টেবিলের চারিদিকে সমস্ত পরিবারকে নিয়ে খেতে বসেন। এ পদ্ধতিটা চন্দ্রমোহন শিখিয়েছে। প্রসাদ বলেছে, মন্দ কি? পঙ্কজবাবুরও বোধহয় বেশ লাগে। এক গুণময়ী ছাড়া সকলেই দুবেলা টেবিলে বসে খায়। স্নান শেষ করে কল্যাণী এসে দেখল টেবিলে জায়গা তৈরি। ভিজে চুলে একটু না নিংড়ে সিথিপাটি কিছুই না করে কল্যাণী খেতে বসল এসে। চন্দ্রমোহন তাকিয়ে দেখল, এমন বিষণ্ণ মুখ এ মেয়েটির আজ। সমস্ত মাথার থেকে অনবরত টপটপ করে জল পড়ে ব্লাউজ শাড়ি সব ভিজে একাকার হয়ে যাচ্ছিল কল্যাণীর। কিন্তু এক চন্দ্রমোহন ছাড়া সেদিকে আর কারুর লক্ষ্য ছিল না। পৃথিবীর কোনো কিছুতেই কল্যাণী আজ আর তার গ্রাহ্যের মধ্যে আনছিল না। এক ধারে বসে চোখ নত করে খেয়ে আস্তে আস্তে উঠে সে চলে গেল। নিজের ঘরে আরশির সামনে গিয়ে ধীরে ধীরে চুল আঁচড়ে বেনি বেঁধে নিজের পড়ার টেবিলের পাশে এসে বসল সে। চেয়ারে বসে ভাবল, মিনুকে একখানা চিঠি লিখবে, সমস্ত কথা খুলে লিখবে সে। না জানি মিনু কি ভাববে।
ভাবতে গিয়ে কল্যাণী বড় মর্মাহত হয়ে উঠল। মীরার কবিতার খাতা ঠিক আছে, চিতুর অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডও, সুপ্রভা যে বই দিয়েছে সেখানেও রয়েছে। ভালো করে দেখে নিল সব কল্যাণী। যে শুকনো গোলাপ ও ফার্নগুলো এদিক সেদিকে ছড়িয়ে পড়েছিল, মীরার খাতার ভিতর ধীরে ধীরে যত্ন করে গুছিয়ে রেখে দিল সব সে। টেবিলটাই সকাল থেকে গুছিয়েছিল, আরও একটু পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে ফেলল এখন। কল্যাণী ভাবল, দরকারি জিনিসগুলো এরপর থেকে ডেস্কের ভিতর চাবি বন্ধ করে রেখে দেবে। যেমন ভাবা তেমন কাজ। মেয়েদের বই খাতাগুলো এখনই ডেস্কের ভিতর রেখে দিল সে। রেখে দিতে দিতে ডেস্কের মধ্যে নিজে চিঠিপত্রগুলো নেড়ে চেড়ে দেখল। মনে হলো কে যেন এসবও ঘেঁটেছে। দু চারখানা চিঠিকে খসিয়েছে বলে মনে হলো, কিন্তু চিঠির তো কোনো তালিকা নেই তার কাছে। অনেক চিঠিই তো তার কাছে আসে, নিজের অবহেলায়ও চিঠি হারায় সে ঢের। অনেকগুলো রেখেও দেয় ডেস্কের ভিতর। এগুলোর ভিতর থেকে কেউ যদি আবার কিছু সরিয়ে নেয়, বুঝে ওঠা বড় দুষ্কর কল্যাণীর পক্ষে। চোখ তার ব্যথা করছিল। চোখ মাথা এসব আর খাটতে চায় না যেন। কল্যাণীর মনে হলো, চিঠি যদি কেউ নিয়ে থাকে নিক, সে যা খুশি করুক গে, করবার নেই বলবার নেই। নিজের ডায়েরিটা বের করল সে। মিনু তাকে ডায়েরি লিখতে শিখিয়েছে। 1 বছর ধরে দিনের পর দিন লিখে আসছে কল্যাণী। একটা মস্ত বড় মরক্কো চামড়ায় বাঁধানো খাতায় তারিখের পর তারিখ কত কি ঘটনা, কত কি দুষ্টুমি, ফুর্তি, মন্তব্য, মাঝে মাঝে একটু একটু ভালোবাসার কথা, মেয়েদের সঙ্গে, দু একটা ছেলের সঙ্গে অবশ্যই। কল্যাণীর মুখ আরক্তিম হয়ে উঠল। দু একটা আধফোঁটা গোপন ভালোবাসার কথা মনে পড়ে গেল তার। ভাবতে লাগলো। ডায়েরিটা টেবিলে রেখে ডায়েরির উপর মাথা গুঁজে অনেকক্ষণ ধরে ভাবল সে। সেসব ছেলেরা আজ কোথায়? ছোটদার সঙ্গে বোর্ডিংয়ে এসেছিল একদিন। মামাবাবুর বাসায় আরেকটির সঙ্গে দেখা হয়েছিল। এই শালিক বাড়িতেও আরেকজন রয়েছে, অবিনাশদা। কিন্তু এ ভালোবাসাগুলো জমেনি, জমতে পারেনি তেমন। এদের সঙ্গে দেখা হয় কত কম, এত কম। কে জানে অবিনাশদা এখন শালিক বাড়িতেও আছে কিনা। আছে হয়তো, পুজোর ছুটিতে এসেছে নিশ্চয়ই। অবিনাশদার সঙ্গে একদিন দেখা করতে যাবে সে। ছোটদাকে সঙ্গে নিয়ে যাবে। তারপর ছোটদাকে দেবে বিদায় দিয়ে। তারপর কথাবার্তার পর অবিনাশদা কল্যাণীকে তার বাসায় পৌঁছে দেবে। ডায়েরিতে অবিনাশদার কথা মাঝে মাঝে অল্প স্বল্প লিখে রেখেছে কল্যাণী। মিনু দেখতে চেয়েছিল, কিছুতেই দেখায়নি। নিজের ভালোবাসার কথাগুলো কাউকেই সে দেখায়নি। কিন্তু এ হয়তো ভালোবাসাও নয়, কে জানে ভালোবাসা কিনা। যাই হোক আর না হোক, সে কলকাতার ছেলে দুটির চেয়েও অবিনাশকে তার নিকটতর মনে হয়। হয় নাকি? ডায়েরিতে অনেক কথা লিখবে আজ কল্যাণী। ধীরে ধীরে ডায়েরিটা খুলল সে, কিন্তু খুলতেই সে স্তম্ভিত হয়ে গেল। কল্যাণীর মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। হে কি, ডায়েরির মাঝখানের কটা পাতা এমন করে কাটা কেন? কে কেটে নিল? হে কি ভীষণ! কল্যাণী সমস্ত চোখে অন্ধকার দেখতে লাগলো যেন। ঘরের দরজা জানলা আটকে নিস্তব্ধ হয়ে বসে রইল সে। কি সে করবে? কি সে করতে পারে? এই ডায়েরির কথা কাকে সে বলবে? ছি 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 ছি, হে করে কি লাভ হলো তার? তারপর আর বিতর্ক নয়। বালিশে মুখ গুঁজে নিঃসহায় শিশুর মতো প্রাণ ঢেলে কাঁদতে লাগলো কল্যাণী। বেলা 3টের সময়ে ধীরে ধীরে চোখ মুছে আবার কিশোরের কাছে গেল সে। কিশোর তখনও লিখছিল তার সেই নাটক। কল্যাণী গিয়ে বললে, ছোটদা। গলা তার এত শান্ত, এত নরম, এত ব্যথিত যে কিশোর অত্যন্ত সমবেদনার সঙ্গে কল্যাণীর দিকে তাকিয়ে বললে,
কি রে? কল্যাণী বললে, ছোটদা, কাউকে বলবে না একটা কথা? কিশোর বললে, কেন বলবো? আমার কাছে যা গোপন রাখতে চাও সে কথা তুমি আমি ছাড়া আর কেউ জানবে না কল্যাণী। কল্যাণী আশ্বাস পেয়ে বললে, ছোটদা, সেই বইটা আমি কোথাও পেলাম না। হয়তো আমি এমন জায়গায় রেখেছিলাম যে সেখান থেকে কেউ নিয়ে গেছে, তা হতে পারে। কল্যাণী থামল। কিশোর বললে, আচ্ছা, আমি খুঁজে দেখব। জানো ছোটদা, আমি ডায়েরি লিখি। ডায়েরি লিখিস? হ্যাঁ। কই, আমি তো জানি না। কাউকে আমি বলিনি। কিশোর সমবেদনার খোরাক জুগিয়ে বললে, তা সত্যি, ঢেড়া পিটোবার জিনিস তো এসব নয়। নিজের মনের কথা, যে সব কথা নিজেকে ছাড়া আর নিজের সখীদের ছাড়া আর কাউকে বলা চলে না, তাই দিয়েই মানুষের ডায়েরি, মেয়েদের অন্তত। আমিও অনেক সময়ই ভাবি ডায়েরি লিখব, কিন্তু মেয়েরা ছাড়াও লিখতে পারে না, তাই নাটক লিখছি। কিশোরের কথার ভিতর, তার গলায়, কথায় কোনো উপহাসের সুর নেই কোথাও। কল্যাণীকে কিশোর এমন সমর্থন করল, কল্যাণী এমন ভরসা পেল। সে বললে, ছোটদা, ডেস্কের ভিতর আমি আমার ডায়েরি রেখে দিয়েছিলাম। কাল রাতে লিখে রেখে দিয়েছি ঠিকঠাক, কোথাও কোনো গলতি নেই। আজ দুপুরে আবার ডেস্কের থেকে বার করে দেখি মাঝখানের 10-15 পাতা কেটে কেটে নিয়েছে। কিশোর অবাক হয়ে বললে, বলিস কি? সত্যিই কেটে নিয়েছে ছোটদা। কেটে নিয়েছে মানে? কাঁচি দিয়ে কেউ কেটে নিলে যেরকম, তাই। কিশোর স্তম্ভিত হয়ে বললে, তা কি করে হয়? হয়েছে তো। ইঁদুরে কাটেনি তো? তুমি দেখে যাও এসে ছোটদা, মানুষ আর কেউ কেটেছে কিনা। কিশোর কল্যাণীর সঙ্গে গেল। ডায়েরিটা টেবিলের ওপরেই ছিল। কল্যাণী বললে, এই দেখো। কিশোর ভ্রুকুটি করে দেখলে, কাঁচি বা ব্লেড দিয়ে কেটে নিলে যেরকম হয় ঠিক তাই, মানুষের হাতে কাটা, বেশ নিপুণভাবেও বটে। বললে, এ কি অন্যায়? কল্যাণী বললে, বিশেষ করে এই পাতাগুলো নিয়ে গেছে কেটে। কিশোর বললে, ওগুলোতে কি ছিল? যাই থাক না কেন। কিশোর বললে, তোর ডেস্কের ভিতর ছিল? হ্যাঁ। মজা ছোটদা, জঘন্য। কল্যাণী বললে, কি করা যাবে? কিশোর একটু ভেবে বললে, যে নিয়েছে তাকে কিছুতেই ধরতে পারা যাবে না। কেন? কাকে তুমি সন্দেহ করবে? কল্যাণী অত্যন্ত কঠিনভাবে ভেবেও কাউকে সন্দেহ করতে পারল না। কিশোর বিমুগ্ধ হয়ে দেখছিল সুন্দর পরিষ্কার হাতে প্রায় 250-300 পৃষ্ঠা ভরে কল্যাণী কত কি লিখেছে। কিশোর বললে, পড়ব কল্যাণী? পড়ো। 2-1 পাতা উল্টে কিশোর বললে, থাক। ডায়েরিটা বন্ধ করে রেখে দিল কিশোর। উঠে দাঁড়ালো। কল্যাণী বললে, কোথায় যাচ্ছ? লিখতে। আমার কি ব্যবস্থা হলো? কিশোর চোখ মুখ হাত রগড়ে একটা হাই তুলে বললে, কিছুই তো আমি ভেবে বের করতে পারছি না। যখন কাটছিল তখন যদি ধরা যেত তাহলে পেদানো যেত, কড়িকাঠের সঙ্গে লটকে দিতাম, কিন্তু এখন করতে পারা যাবে না কিছু। কাকে সন্দেহ করো তুমি? কিশোর 1 পা 2 পা করে হাঁটতে লাগলো। কল্যাণী বললে, তাহলে আমাকে চোখ বুজে অত্যাচার সহ্য করতে হবে? কেউ যদি বলে তুমি নিজে কেটেছ? কল্যাণী সে কথা অগ্রাহ্য করে বললে, তাহলে তোমরাও এ বাড়ির কেউই আমার কোনো উপায় করে দিতে পারবে না? কিশোর বললে, এখন থেকে চাবি বন্ধ করে রেখে দিস। কিন্তু সম্প্রতি যা সর্বনাশ হয়েছে তা মুখ বুজে সহ্য করতে হবে। ডিটেকটিভ লাগাতে পারিস, বাংলাদেশে তা পাবি কোথায়? এদেশে কচুর শেকড় আর ঘেঁটু ফুল ছাড়া কিছু পাওয়া যায় না। করবি কি? কিশোর চলে গেল। কল্যাণী কাঁদতে লাগলো। ডায়েরির এক একটা পাতা ছিঁড়তে ছিঁড়তে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগলো,
এত বড় অন্যায়ের কেউ কোনো প্রতিকার করতে পারবে না? হে কেন হবে? জীবন বিধাতা বললেন, এ ডায়েরিটা তুমি ছিঁড়ো না কল্যাণী, এতে আমার ব্যথা লাগে। কিন্তু তবুও পাতার পর পাতা ছিঁড়ে ছড়িয়ে ফেলতে লাগলো মেয়েটি।